আজকের গল্পের আসরে আবারও আমরা গল্প করতে চলে এসেছি আপনাদের সাথে লা এসেনশিয়ালস চ্যানেলে বা লা এসেনশিয়ালস পেজে। দেখে নিন আজকে কার সাথে আমরা বসে আড্ডা দেব, তিনি কি করেন, তার নাম কি, তার পেশা কি, সে পরিচিত মুখ আপনাদের আমাদের সকলের, কিভাবে এই পেশায় তিনি আসলেন, সেই সমস্ত কিছু নিয়ে কিছু নোনতা কিছু মিষ্টি গল্প আজকে আমাদের এই আসরে থাকবে। চলুন পরিচয় করে নিই। আজকে গল্পের আসরের অতিথি হলেন আমাদের সুস্মিতা চন্দ্র। সুস্মিতা, তুমি তোমার পেশা সম্বন্ধে কিছু আমাদের মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এর দর্শকদের একটু জানাও, কিভাবে তুমি এই ইন্ডাস্ট্রিতে এসেছো, একটু ছোটখাটো মানে জেস্ট করে কিছু যদি বলতে পারো। ওকে, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ, আর আমার দর্শকদেরও নমস্কার এবং সুস্বাগত। আর এখানে আসতে পেরে মানে মেইনস্ট্রিম লা এসেনশিয়ালস এখানে আসতে পেরে আমার সত্যি ভীষণ ভালো লাগছে। এটা এমন একটা প্ল্যাটফর্ম যেখান থেকে সত্যি আমরা অনেক বেশি শিক্ষিত হতে পারি। আসলে এই যে এই জায়গাটা, এই প্ল্যাটফর্মটা, এখান থেকে আমি নিজেও দেখেছি যে এমন কিছু আমরা জানতে পারি এবং সেটা ঘরে বসে, অফিসে বসে, নিজের কাজের জায়গায় বসে সহজে জেনে নিজেকে এডুকেট করা যায়, যেটা এই মুহূর্তে দাঁড়িয়ে ভীষণভাবে ইম্পর্টেন্ট। এইবার আসি মালবিকার প্রশ্নের উত্তরে। আমার পেশা বলতে আমার যেটা ভালোবাসার জায়গা, সবচেয়ে প্রথমে আমি ছিলাম আবৃত্তি করতাম এবং এখনো আবৃত্তি চর্চা করি। কবিতা পড়তে আমার ভীষণ ভালো লাগে, তার পাশাপাশি শ্রুতি নাটক করি। এই সমস্ত কিছু করতে করতে আমার ভীষণ ইচ্ছে হয়েছিল যে আমি টেলিভিশনে কাজ করব, আমি স্টেজে আবৃত্তি করব আর টেলিভিশনে কাজ করব। আর ছোটবেলার থেকেই আমার ভীষণ ইচ্ছে যে আমি স্টার হব। আমার সবসময় একটা মানে কোনো একজন স্টারকে আমি দেখতাম এবং তাকে দেখে সবসময় আমি সুপারস্টারদের দেখতাম এবং দেখে আমার মনে হতো যে আমি এনার মতো হব। সেই এনার মতো সব থেকে প্রথমে আমি যখন দেখতাম প্রতুতি বন্দ্যোপাধ্যায়, তখন আবৃত্তির জন্য আমাদের সব সময়ের জন্য তিনি একটা প্যাকেজ আইকন, এবং তার পাশাপাশি এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদেরও প্রচুর আবৃত্তি আমি শুনতাম। আমার যেটা ভীষণ ভাবে ভালো লাগে করতে, সেটা হলো আমি যখন যে মুহূর্তে যে কাজ করি সেই কাজটা, সেই ডায়লগটা, সেই কবিতাটা, সেই লাইনস গুলো যতক্ষণ আমি পারফর্ম করছি আমি বারবার প্র্যাকটিস করতে থাকি। আর যেহেতু প্রথমেই বললাম এটা আমার ভীষণ একটা ভালোবাসার জায়গা, সেই সুবাদে আমার সুযোগ হয়েছে যে বিভিন্ন স্টারসদের সাথে অ্যাসোসিয়েট হওয়ার, তাদের সাথেই আমি সবসময় কানেক্ট করে গেছি। তো প্রথমে আবৃত্তির জগতে আমার টিচার্স যারা ছিলেন তারা আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করতেন, কারণ আমি ভীষণ ভালোবেসে কাজটা করতাম বা করছি এখনো। এবং তার পাশাপাশি আমার ইচ্ছে হলো আমি টেলিভিশনে কাজ করব। সবচেয়ে প্রথমে আমি জানি না কি করে আমার কাছে মানে কানেকশনস গুলো এসছে, জানো তো, মানে বলে না যে ইউনিভার্সের কিছু রুল থাকে, কিছু লস থাকে, তুমি যেটা চাইবে গোটা ইউনিভার্স তোমার কাছে সেটা নিয়ে আসবে। তো আমি একটা মধ্যবিত্ত বাড়িতে বড় হওয়া একটি মেয়ে, এবং সেখানে আমার মা বাবা পরিবারের সবাই যেমন ভীষণভাবে সাপোর্ট করে তেমন সাপোর্ট করতো। তারপরে কাজ করতে আমার প্রথম কাজ হয়েছিল একটা নিউজ চ্যানেলে। প্রথমে আমি 24 ঘন্টাতে কাজ করি, তারপর তারা নিউজে কাজ করি, এবং আমি লেট নাইট পর্যন্ত কাজ করতাম, কারণ আমাকে সবাই খুব অ্যাপ্রিসিয়েট করতো আমার কাজের জন্য। কারণ প্রথমেই বলেছি যে কাজটা আমি করতাম সেটাই আমি খুব ভালোবেসে এবং ডিটেইলে করতাম, আর আমি সবসময় স্টারসদের ফলো করতাম। এবং সেখান থেকে আমার আবার ইচ্ছে হয় যে আমি পড়াশোনায় ফেরত যাই। তারপর আমি মাস্টার্স আবার পড়াশোনা স্টার্ট করি। মাস্টার্সটা করলে কমার্স, অ্যাকাউন্টেন্সি অনার্স ছিল। তো একেবারে তেলে আর জল না, মানে কি অবস্থা, মানে কোথায় কি নিয়ে মাস্টার্স করলে তারপরে জগৎটা চলে গেল একদম অন্যরকম ঠিক। এবং তার পাশাপাশি আমার হয় না যে একটা অফিসের বন্ধুরাই অন্য কাজ করছে, তো ওরা সেখান থেকে ভয়েস ওভার ডাবিং ইন্ডাস্ট্রিতে সব বন্ধুরা ছড়িয়ে ছিটিয়ে গেল। তো আমাকে বন্ধুরা বললো যে তুই এরকম ভয়েস ওভারে কাজ করবি। তো আমি তো জানি না যে ভয়েস ওভার কি, ডাবিং কি। তারপর আমি বললাম যেতে পারি, গিয়ে ট্রাই করতে পারি। আমি কখনো কোনো কিছুকে না বলি না, জাস্ট যাই আর ট্রাই করি। আমার কাছে লাইফটা খুব সুন্দর, খুব মানে এনার্জেটিক, আর ভীষণ একটা ফুল অফ মানে আমি সারপ্রাইজড হতে খুব ভালোবাসি। নতুন নতুন কাজ আসবে আর সেগুলোতে আমি জিতে যাব, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, খুব এনজয় করি।
তারপর সেখানে গেলাম, যাওয়ার পর সেখানেও যারা স্টারেরা ছিল সেই সমস্ত স্টার দাদা দিদিদের সাথে আমার পরিচয় হলো। যেমন আমার পরিচয় হয়েছিল, যেমন ধরো আমি এখন এই মুহূর্তে আছি মেন স্ট্রিম লা এসেনশিয়ালস এ, এবং আমরা সবাই জানি অমিতাভ দার কথা। অমিতাভ দা হচ্ছে ভয়েস ওভার ডাবিং ইন্ডাস্ট্রির স্টার, সুপারস্টার। তো এই কারণে জিজ্ঞাসা করলাম যে কারণ কিছু নাম বলার। একদমই, মানে এইটা মেনশন অ্যাকচুয়ালি করাটা উচিত, কারণ আমাদের যারা শুনছে, আমাদের এখান থেকে অনেক হাজার হাজার মানুষের কাছে পৌঁছে যায় আমাদের এই কথা, এই গল্প, এই আড্ডা। তো তাদের কাছে এই বার্তাটা পৌঁছানো দরকার। অনেক সময় জানো তো মনে হয় যে আমরা এন্টারটেনমেন্ট ফিল্ডে আছি, এখানে কেউ কাউকে হেল্প করে না। এটা একদম সত্যি কথা, একদম সত্যি। এই যে একটু আগে বললাম ইউনিভার্স হেল্প করে, এবং ইউনিভার্সই সেই সমস্ত মানুষের সাথে তোমাকে কানেক্ট করাতে করাতে যাবে যারা তোমাকে হেল্প করবে। এবং অমিতাভ দা এমন একজন মানুষ ছিলেন যিনি সুপারস্টার, ডাবিং ইন্ডাস্ট্রির, ভয়েস ওভার ইন্ডাস্ট্রির। তার ভয়েস এত ভালো ছিল এবং এত প্যাশনেটলি কাজ করতো। মানে একজন মানুষ সুপারস্টার হয় কেন? কারণ সে ভালো কাজ করে, কিন্তু তার থেকেও বা তার সমানও অনেকে ভালো কাজ করে। কিন্তু এমন খুব কম রাত গেছে যখন অমিতাভ দা হয়তো বাড়িতে ঘুমোতে গেছে, কারণ বেশিরভাগ সময় স্টুডিওতে কাজ করেছে। সকালবেলা সেই মানুষটাকে আবার দেখেছি আমরা ভয়েস ওভার করতে, মানে তার কাছে স্ক্রিপ্ট, ডায়লগ, ভয়েস থ্রোয়িং, এক একটা লাইন, এবং সেই লাইনগুলোর মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করা। তুমি ভাবো যে একটা ঘর, একটা মাইক্রোফোন, এবং সেখানে একটা আফ্রিকার জঙ্গলকে ফুটিয়ে তোলা, একটা নেকড়ে বাঘ এগিয়ে আসছে, বা ধরো একটা জঙ্গলে গাছের মধ্যে আষ্টে পিষ্টে বেঁধে গেছো, কিংবা একটা ভূতের কোনো স্টোরি, কিংবা এরকম নানান ধরনের স্টোরি, কিন্তু একজন মানুষ শুধুমাত্র ভয়েস দিয়ে অভিনয় করে যাচ্ছে। আমার না সুস্মিতা মনে হয় যে ক্যামেরার সামনে অভিনয় করার থেকে ভয়েস দিয়ে অভিনয় করাটা অনেকটা কঠিন। আচ্ছা সুস্মিতা, তুমি যখন ছোট থেকে বড় হচ্ছ, কারণ তোমার কথার মধ্যে থেকেই সেটা প্রমাণ পেলাম যে প্রথমে তুমি ভয়েস আর্টিস্ট হিসেবে নিজেকে পরিচিত করেছিলে, ছোট থেকে যখন আস্তে আস্তে বড় হচ্ছ, তারপরে তুমি অ্যাজ এ আর্টিস্ট নিজেকে তুমি ক্যামেরার সামনেও বা মঞ্চ থেকে নিজেকে একটা জায়গায় দেখতে চাইছো। তো আমার মতে তোমার কাছ থেকে যেটা শুনে মনে হলো এটা তোমার ভালোবাসার জায়গা, আর ভালো না বাসলে কোনোদিন সেই কাজে কখনো জয় করা যায় না। ঠিক সেই রকমই তুমি কমার্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে তুমি একেবারেই আলাদা জগতে তুমি এসেছো। তার পেছনে কারণটা কি? তোমার মানে কোনটা বেশি তোমাকে টানে? একটা হচ্ছে তোমার ভয়েসের দিক, যেটা তুমি ক্যামেরার পেছনে কাজ করছো, আর একটা হচ্ছে তুমি ক্যামেরার সামনে। মানে কোনটা তোমাকে, একটু আগে তুমি বলছিলে যে স্টার হতে ইচ্ছে করে, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার, তো সেই ক্ষেত্রে তোমার স্টার হতে যখন ইচ্ছে হচ্ছে, তো তুমি কোনটাকে প্রেফার করবে? মানে কোনটা তোমার হিসেবে কোনটা ভালো লাগে বেশি? রাইট, অ্যাকচুয়ালি দুটোই ভালো লাগে, কারণ দুটোই একে অপরকে কমপ্লিমেন্ট করে। কারণ আমি আসলে বেশি অ্যাডভান্টেজ পেয়েছি, কারণ হচ্ছে আমি প্রথমে ভয়েসের কাজ করেছি। ভয়েসের কাজ যখন আমি করেছি, সেখানে করতে গিয়ে আমি অভিনয়টা শিখে ফেলেছি। এবার অভিনয় ব্যাপারটা সবটা ভেতর থেকে আসে, এবার সেই ফিলটা আমার অনেক বেশি, সেই যে কোশেন্ট গুলো, সূক্ষ্ম সূক্ষ্ম ব্যাপারগুলো, সেটা অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। যেটা বাকি ছিল হাত পা নেড়ে মুভমেন্ট করে অভিনয় করা, মঞ্চে করা বা ক্যামেরার সামনে করা, সেটা আমি যখন থিয়েটার করেছি মঞ্চে হয়ে গেছে। আর মঞ্চে আমি এমনিতেই এক্সপ্লোর করে ফেলেছি, যখন আমি অ্যাঙ্করিং করছি তখন আমার ভয়েসের কাজ, যখন আমি ডাবিং করছি, ভয়েস ওভার করছি, তখন আমার অভিনয়, ভয়েস সমস্তটা এক্সপ্লোর করা হয়ে গেছে। যখন আমি থিয়েটার করছি তখন মঞ্চে অভিনয় করা হয়ে গেছে। যখন ক্যামেরার সামনে গেছি, সবকিছুর ইকুয়েশন কিন্তু একেবারে আলাদা আলাদা, এবং সব ফিল্ড গুলোও একেবারে আলাদা আলাদা। মানে ভয়েস ওভার ইন্ডাস্ট্রিতে আমি যথেষ্ট নাম করেছি, প্রতিষ্ঠিত, সেখানে যথেষ্ট সম্মান পেয়েছি, ভালোবাসা পেয়েছি। অ্যাঙ্করিং ফিল্ডে গিয়ে সেখানে আমাকে আবার জিরো থেকে স্টার্ট করতে হয়েছে এবং প্রমাণ করতে হয়েছে, সেখানেও আমি অ্যাপ্রিসিয়েশন পেয়েছি। এবং অ্যাক্টিং ফিল্ডে এসেও কিন্তু আবার আমাকে জিরো, রাদার আমাকে মাইনাস থেকে স্টার্ট করতে হয়েছে, এবং সেই পুরো জার্নিটাই কিন্তু এখন আমি এনজয় করছি। আরো অনেক কিছু এক্সপ্লোর করা বাকি আছে, তবে সমস্ত ক্ষেত্রেই ইকুয়েশন গুলো আলাদা আলাদা, আলাদাভাবে শিখতে হয় সব অঙ্কগুলো, কিন্তু বেসিকটা এক। সেটার ক্ষেত্রে কিন্তু আমাকে ভয়েস ওভার ডাবিং ভীষণভাবে সাহায্য করেছে। সুতরাং একে অপরকে কমপ্লিমেন্ট করে, দুজনেই হচ্ছে আমার
একজন মা, একজন বাবা। আচ্ছা সুস্মিতা, ধরো তুমি যেভাবে কাজগুলো করছো, নিশ্চয়ই খুব ভালো কাজ করছো, ভালোভাবে কাজগুলো করছো, কিন্তু তোমার কি একটা কথা মনে হয় না যে এই আমাদের কলকাতার মতন জায়গায় এত ভালো ভালো এত ট্যালেন্টেড ছেলেমেয়েরা রয়েছে, তারা চান্স পাক বা তারা চান্স পেতে পারে, তারা কাজ করতে পারে, কিন্তু সেটা সেভাবে হচ্ছে না? তোমার কি মনে হয়, তুমি সেক্ষেত্রে কি বলতে চাও? যে শুধুমাত্র নতুন নতুন ছেলেমেয়েরা তো আসতেই পারে, তারা তো অনেকটা ট্যালেন্টেড, একেবারে একেবারে, তাই না? তুমি এই ক্ষেত্রে কি বলবে? হ্যাঁ, প্রশ্নটা খুবই ভালো, যে প্রশ্নটা আমাদের সবার মনেই আসে। আর এটা ঠিক যে এই ফিল্ডে যেমন ভীষণভাবে এফিশিয়েন্ট হতে হয়, তার পাশাপাশি নেটওয়ার্কও ভীষণ স্ট্রং রাখতে হয়। এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে আমি দেখেছি, মানে আমিও খেয়াল করেছি, আমার বন্ধু বান্ধবেরা বলে যে সত্যি বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে আমরা দেখি আগের প্রজেক্ট যে মুখ দেখেছি, পরের প্রজেক্ট সেম মুখ, সেম মেকআপ করে ডাইনিং হলে দাঁড়িয়ে সেম কথা বলে যাচ্ছে 19 আর 20। সেই জন্যেই হয়তো তুলনামূলক আমরা একটু অন্য ধরনের, মানে বম্বের প্রজেক্ট একটু বেশি দেখতে পছন্দ করি, বা অন্য ল্যাঙ্গুয়েজের প্রজেক্টগুলো আমাদের বেশি টানে, কারণ সেক্ষেত্রে আমরা অনেক আরো নতুন এফিসিয়েন্সির মানুষজনদেরকে দেখতে পাই। এবং আমি নিজেও যেহেতু একজন আর্টিস্ট এবং আমি সুযোগ পেয়েছি আজকে কথা বলবার, তো সেক্ষেত্রে আমি বলবো যে একটু যদি সুযোগ দেওয়া হয়, আমি নিজে তো আছি, নিজের জন্যও বলছি, এবং তার পাশাপাশি আমার অনেক বন্ধুরা রয়েছেন যারা খুব ভালো থিয়েটারে পারফর্ম করে, যারা চারপাশে এমন প্রচুর ছেলেমেয়েরা রয়েছেন যারা খুব ভালো ওয়ার্কশপে পারফর্ম করেন, অভিনয়টা খুব ন্যাচারালি করেন, খুব সুন্দর বোঝেন, তাদেরকেও সুযোগ দেওয়া হোক। আসলে আমাদের ইন্ডাস্ট্রিতে প্রচুর গণ্যমান্য এবং গুণী মানুষজনেরা রয়েছেন যারা সত্যি চাইলে অনেক নতুন ছেলে মেয়েদেরকে সেই রাস্তাটা দেখাতে পারেন। আসলে এই অভিনয় জগতে কাজ করবার জন্য অনেক কিছু শিখতে হয়, অনেকটা খরচও হয়ে যায়, অনেকটা সময়ও চলে যায়। বলে যে ধৈর্য ধরতে হবে, ধৈর্যটা ধরলাম, কিন্তু কখনো সখনো একটা কাজের রেগুলারিটি মেনটেন কিছু ভাবে তো করানো যায়, একদমই তাই। কিন্তু সেক্ষেত্রেও সেই একই মুখ, একই চেনা লোক, তাহলে কাজের অ্যামাউন্ট যে একেবারেই নেই, কাজ যে একেবারেই নেই তেমনটা কিন্তু নয়। কাজ হচ্ছে এবং সেখানে রিক্রুটমেন্টও যথেষ্ট পরিমাণে হচ্ছে। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় যেটা আমি অ্যাড করতে চাইবো, যে যিনি হয়তো লিডে আছেন বা মেন ক্যারেক্টারে আছেন, তিনি ছাড়াও আরো অনেক আর্টিস্ট থাকে যাদের মধ্যে যথেষ্ট যোগ্য আর্টিস্টও থাকে, কিন্তু সকলকে সেই সম্মানটা দেওয়া হয় না। মানে একবার বলা হয়েছিল যে একজন রাজা, পরাজিত রাজা যখন আরেকজন রাজার কাছে গিয়েছিল, তখন সেই রাজাকে প্রশ্ন করা হয়েছিল যে আলেকজান্ডার, একদম হ্যাঁ, তো প্রশ্ন করা হয়েছিল যে আপনি কেমন ব্যবহার আশা করছেন, তো বলেছিল রাজার মতন ব্যবহার আমি আশা করছি। তো আমি সেই ব্যবহারটাই করব যে শিক্ষাটা, যে ভাবে আমি বড় হয়ে উঠেছি, যে শিক্ষা, যে ব্যবহার আমি নিজে এক্সপেক্ট করছি, সেটাই আমি আরেকজনের সাথে করছি। কিন্তু আমার সামনের যিনি মানুষ রয়েছেন, হতেই পারে যে উনি হয়তো লিড ক্যারেক্টারটা পাননি, হতেই পারে উনি হয়তো মেন ক্যারেক্টারটা পাননি, জাস্ট ফর নেটওয়ার্কটা সেভাবে সে বিল্ড করতে পারেনি, কিন্তু তার যোগ্যতা হয়তো অনেক ওপরে, সে হয়তো অনেক স্ট্যান্ডার্ড লিভিং থেকে এসছে, কিন্তু আমি তাকে সম্মান করি, তার যোগ্যতা অনুযায়ী সম্মান করি। সর্বোপরি সব থেকে বড় কথা, যেটা আমার অনুরোধ হাত জোর করে আপনাদের কাছে, প্লিজ আপনারা সুযোগ দিন, যাতে আমরা সবাই আমাদের অভিনয়, আমাদের যোগ্যতা, আমাদের শিক্ষাটুকু তুলে ধরতে পারি। এইটাই। আরেকটা কথা সুস্মিতা, আমরা মেয়েদেরকে তো সব রকমেরই প্রবলেম ফেস করতে হয়, ছোট থেকে বড় পর্যন্ত, আর মেয়েরা সবকিছু করতেও পারে বলে আমার ধারণা। সেক্ষেত্রে আজকে ধরো তুমি যে প্রফেশনে আছো, তোমাকে ইনডোর আউটডোর, দিনে রাতে সবসময় কাজ করতে হচ্ছে, তাই না? রাইট। খুশি থাকতে হচ্ছে, সকলের সামনে ভালো থাকতে হচ্ছে, কারণ এটাই তোমাদের প্রফেশন, যেখানে সবসময় আনন্দটাকে, হ্যাপিনেসটাকেই দেখানো হয়। আমার বলাটা, এটা একটা ব্যক্তিগত প্রশ্ন আর কি, যে এই যে তোমার এই প্রফেশনটা, তোমার পরিবার, মানে তোমার বিয়ের, মানে তোমার বাপের বাড়ি বা তোমার শ্বশুর বাড়ি কিভাবে নেয়, সাপোর্ট করে,
সেটা যদি একটু। হ্যাঁ, একদমই। আমার আসলে আমার বাবার বাড়ি, আমার এই বাড়ি মানে বিয়ের পরবর্তী শ্বশুর বাড়ি, হ্যাঁ দুটো বাড়ি আমাকে ভীষণভাবে সাপোর্ট করে। আমাকে সেই দিক থেকে কখনো সেরকম কোনো স্ট্রাগল বা বাধা সেরকম কিছুই পেতে হয়নি, উল্টে আমাকে ভীষণ অ্যাপ্রিসিয়েট করে আমার কাজের জন্য। তো আমার মনে হয় প্রত্যেককেই যদি অ্যাপ্রিসিয়েট করে এটা খুবই ভালো হয়। সেক্ষেত্রে তুমি লাকি, আমি ভীষণই লাকি। আর এটা ছাড়াও আমি লাকি, মানে আমি সবসময় বললাম যে ইউনিভার্স আমাকে সেই সমস্ত কানেকশন দেয়। আর তাছাড়াও সাপোর্ট মানেই যে সবসময় ঘুম থেকে উঠে আমি মানে চা পেয়ে যাব, ব্রেকফাস্ট টেবিলে ব্রেকফাস্ট রেডি থাকবে। আমার মনে হয় আমরা বেশিরভাগ আর্টিস্টরাই আমরা সেলফ মেড হই। সকালবেলা আমরা আগের দিন যখন শুতে যাচ্ছি, আমি অ্যাটলিস্ট এভাবে কাজ করি, আগের দিন যখন আমি শুতে যাচ্ছি তখন কিন্তু আমি জানি যে কালকে সকালে আমাকে কখন মানে কাজে যেতে হবে, শুটিং এ যেতে হবে, এবং তার আগে আমাকে এক্সারসাইজটাও করতে হবে। তার আগে আমাকে নিজের কিছু পড়াশোনা, বেসিক কিছু পড়াশোনা সেটাও কিন্তু করতে হবে। তো আমার যেটা মনে হয় মালবিকা, যে তুমিও তো ভীষণ বিজি স্কেডিউলের মধ্যে থাকো, যখন আমরা রাতে শুতে যাচ্ছি তখন আমরা ঠিক করে নিই যে পরের দিন সকালবেলা এক্স্যাক্টলি আমাকে কখন বেরোতে হবে। তার আগে নিজেরও কিছু প্র্যাকটিস আছে যাতে ফ্লোরে গিয়ে আমার কাজটা ভালো মতো হয়। আর ঠিক সেই কারণে সেই প্র্যাকটিসের টাইমটা কাউন্ট করি আমি আমার বাড়ির ব্রেকফাস্ট, লাঞ্চ, স্ন্যাক্স এই সমস্ত কিছু প্রোগ্রামিং করে রাখবো। যদিও আমার ব্যাকআপ কিন্তু রেডি আছে, মানে আমাকে হেল্প করার জন্য আমার বাড়িতে যে দিদিরা আসেন, হ্যাঁ যে কুক আসেন বা যিনি আসেন আমাকে হেল্প করার জন্য, হতেই পারে তিনি অ্যাবসেন্ট আর সেই সময় তুমি বাড়ির থেকে বেরিয়ে গেছো। তার থেকে এটাই বেটার যে নিজের ব্যাকআপ নিজে রেডি করি। আর আমরা দেখেছি যে যে সমস্ত উন্নত দেশ রয়েছে সেই সমস্ত উন্নত দেশের ক্ষেত্রে আমরা দেখেছি তারা সবসময় না মেয়েদেরকে এগিয়ে দেয়, অসম্মান করে না। যেখানে মেয়েদের অসম্মান, সেখানে মানে সেই দেশগুলো যেন পিছিয়ে পড়া একেবারে। দেখো এই যে 22শে শ্রাবণ গেল, তার কথা মনে করি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেমন ধরো কবিগুরু বলেছেন যে না জাগিলে বুঝি ভারত ললনা, এ ভারত বুঝি জাগে না জাগে না। আবার নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছেন যে একটি সংসার কতটা উন্নত, একটি সমাজ, একটি দেশ কতটা উন্নত সেটা দেখা যায়, সেটা বোঝা যায় সেই সংসারের মহিলা, সেই সমাজের মহিলা এবং সেই দেশের নারীদের দেখলে। সুতরাং নারী শিক্ষা, নারী অগ্রাধিকার এবং নারীদের মর্যাদা দেওয়া একান্তই প্রয়োজন। তুমি তো এতগুলো কাজ করছো, ফিকশন, নন ফিকশন, তোমার ভালো লাগে কোনটা? মানে কোনটাতে মনে হয় যে তুমি কাজ করে বেশি ভালো লাগছে বা বেশি গ্ল্যামার পাচ্ছ? রাইট, হ্যাঁ, সেটা কোনটা, ফিকশনে না নন ফিকশন? দুটোতেই তুলনামূলক ফিকশনে গ্ল্যামার কোশ্চেনটা বেশি থাকে। অ্যাকচুয়ালি আমার ফিকশনে আসাও সেই কারণে, জানো তো, মানে কিভাবে আসলে? এক্স্যাক্টলি, মানে শুরুতেই মালবিকা বলেছে আড্ডার আসর। আসলে নন ফিকশনে কাজটাতে অনেক বেশি এফর্ট লাগে, অনেক বেশি এফিশিয়েন্ট হতে হয়, কারণ সেখানে ধরো আমি জি বাংলাতে দীর্ঘ 10 বছর 12 বছর কাজ করছি, সেখানে আমি ভয়েস ওভারও করি, চ্যানেল ভয়েস ওভার, এবং তার পাশাপাশি আমি জি বাংলা যে সম্পূর্ণার অনুষ্ঠানটি হয় সেইটাতেও আমি রেগুলার কাজ করি। তার পাশাপাশি ইটিভি, কালার্স বাংলা, নিউজ 18 বাংলা, কলকাতা দূরদর্শন, এগুলো সব কটা চ্যানেলেই আমি দীর্ঘ 12 বছর একটানা রেগুলার কাজ করেছি। তো এমন কোনো চ্যানেল, এমন কোনো দিন, এমন কোনো বেলা নেই যে বেলাতে আমাকে টেলিভিশনে দেখা যায়নি বা আমার ভয়েস টেলিভিশনে শোনা যায়নি। এছাড়াও চ্যানেল ভয়েস ওভার ছাড়াও বাইরেও অনেকগুলো কাজ হয় যেগুলো বম্বের প্রোডাকশনের কাজ হয়, সেখানেও আমি একদম লিড ক্যারেক্টার ভয়েস দিয়েছি। তো সেক্ষেত্রে অনেক এফিসিয়েন্সি লাগে, সবসময় তোমাকে স্ক্রিপ্ট দেওয়া হবে না, এবং তুমি যখন বসছো সেখানে তোমার 4-5টা ক্যামেরা থাকছে, বড় ফ্লোর থাকছে, একটা আলাদা পিসিআর থাকছে, সেখানে তোমাকে কনসেপ্ট বলে দিচ্ছে, সেই কনসেপ্টের উপর তোমাকে র্যান্ডম কথা বলতে হচ্ছে, সেটা লাইভ হতে পারে, রেকর্ডেড হতে পারে। লাইভে তো কোনো চান্সই নেই যে আর অনেক সময় এরকম হয় জানো তো যে কানে আমাদের টক ব্যাক থাকে যে আমাকে পিসিআর থেকে গাইড করবে, এবং সামনে হয়তো কোনো দর্শকের সাথে কথা বলছি এবং আমাকে পিসিআর থেকেও টক ব্যাকে বলছে তুমি এই কথাটা বলো, সাথে পিছন থেকে যে আরেকজন কথা বলছে যে আমি কি জন্মাষ্টমী ছুটিটা পাচ্ছি না, সেই কথাটাও আমার কানে আসছে,
তার সাথে আমার হাতে যে পয়েন্ট আউট আছে, এরপর আমাকে স্ক্রিনের দিকে দেখতে হবে, তার সাথে ক্যামেরাতে কোনো একটা ক্যামেরাতে প্রবলেম হয়েছে, তিনি আমাকে ইশারা করছেন তুমি র্যান্ডম কথা বলে যাও, আমি এই ক্যামেরাটা অফ করছি। এই সমস্ত কিছু কিন্তু একজন অ্যাঙ্কারকে ডিল করতে হয়, আর সেটা ভীষণ ইন্টারেস্টিং মালবিকা, আমার খুব ভালো লাগে এই কাজটা করতে। আর কিছু কিছু ক্ষেত্রে স্ক্রিপ্ট দিয়ে দেওয়া হয়, সেই স্ক্রিপ্টটা ইনস্ট্যান্ট মুখস্থ করতে হয়, আবার কিছু কিছু ক্ষেত্রে নিজেকেও সেখানে কিছু ইনোভেটিভ আইডিয়াস অ্যাড করতে হয়। তবে তোমার যে কথা, ফিকশনে কিন্তু গ্ল্যামার নন ফিকশনের তুলনায় অনেক বেশি। যেখানে আমরা সিনেমা করছি, শর্ট ফিল্ম করছি, ওয়েব সিরিজ করছি এবং বিভিন্ন ধরনের ডায়লগস বলছি, অভিনয় করছি, সেক্ষেত্রে আমার মনে হয়েছে যে আমি একটু ফিকশনে কাজ করি। কাজটাও ইন্টারেস্টিং, আমার শেখাও হবে, নিজেকে নতুন ভাবে আবিষ্কারও করা হবে, এবং তার পাশাপাশি কিন্তু পেমেন্টটাও ভ্যারি করে যায়। আচ্ছা, দেখবে যে আমরা যখন ভয়েস আর্টিস্ট্রি কাজগুলো করে থাকি, বিভিন্ন স্টেজ আছে, যেমন আবৃত্তি করলে পরে সেখানে একটা সুর থাকে, আবার যখন তুমি অভিনয় করছো সেই সুরটা থাকছে না, আবার যখন তুমি ক্যামেরার সামনে অ্যাক্টিং করছো তখন সেটা অন্যরকম, কিন্তু ভয়েস ওভার যখন করছো সেটা একটা আলাদা রকম। যারা জীবন শুরু করছে, ছোটবেলা থেকে আবৃত্তিটা শিখছে, সেক্ষেত্রে কি কোনো মানে প্রতিবন্ধকতার সৃষ্টি করতে পারে যে তোমার আবৃত্তি শিখলে পরে তার মধ্যে একটা সুর থেকে যায়, সেটা কি ভয়েস ওভার বা অ্যাক্টিং এর ক্ষেত্রে বা অভিনয়ের ক্ষেত্রে সেটা কি আমাদের মানে চলে আসে, দাঁড়ায়? না, একেবারেই না। মানে অনেকের অনেক রকম মত থাকতে পারে, কিন্তু অ্যাকর্ডিং টু মি আমার মনে হয় যে একেবারেই না, কারণ বেসিকটা ক্লিয়ার রাখাটা খুব প্রয়োজন। আবৃত্তি করলেই যে সুর আসবে সেটা কেন? এই যে তুমি কথা বলছি, এটাই হচ্ছে আবৃত্তি, এটাই কথা, এটাই কবিতা, সমস্ত গানই হচ্ছে কবিতা। এবার যখন তুমি কথা বলছো, আমি তো সুর করে কথা বলছি না। সেটা যেমন আমরা প্রত্যেক দিনের জীবনে আমরা যেভাবে সহজ সরল ভাবে কথা বলছি, সেটাই কবিতা, সেটাই ভয়েস ওভার, সেটাই ডাবিং, সেটাই অভিনয়। আসলে প্রত্যেক কটা চরিত্র, প্রত্যেক কটা ডায়লগ, প্রত্যেক কটা কথা আমাদের প্রত্যেক দিনে আমাদের চারপাশেই ঘোরাঘুরি করে। কিন্তু আবৃত্তিটার সময় তো দেখেছি একটা সুর, একটা সুর দেওয়া যায়, শোনা যায়। হ্যাঁ, ওটা ওই ব্যাপারটা হচ্ছে যার যার নিজের স্টাইল। যেমন ধরো এক একজন এক এক রকম স্টাইল পছন্দ করে, সে সেই স্টাইলটা মেনে চলে। যেমন আমার নিজেরও একটি স্কুল রয়েছে, আবৃত্তি স্কুল, সেখানে আবৃত্তি সঞ্চালনা এবং তার পাশাপাশি শ্রুতি নাটকের আমরা চর্চা করে থাকি। তার অ্যাডভান্টেজ এটাই যে আমি যে কাজগুলো করি সেখান থেকে আমি যতটা এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পেরেছি সেইটা আমি শেয়ার করি আমার বন্ধুদের সাথে, আমার ছাত্রছাত্রীদের সাথে। সেটা অনলাইন অফলাইন দুটো ভাবেই হয়, শুধুমাত্র কলকাতা নয়, কলকাতা ডিস্ট্রিক্ট এবং বাইরে স্টুডেন্টদের সাথেও, বাইরে মানে ইউকে, ইউএস সমস্ত স্টুডেন্টদের সাথে। আমি শুনেছিলাম বটে যে তোমার একটা স্কুল আছে, কিন্তু স্কুলটার কি বিষয় বা কি বৃত্তান্ত সেটা জানতাম না, এখন ক্লিয়ার হয়ে গেল। হ্যাঁ, তো সেখানে আমি যখন প্র্যাকটিস করে, যেমন ধরো ক চ ট ত প, হ্যাঁ, সেটা আমাদের অভিনয় করতে গেলেও করতে হবে, ভয়েস ওভার করতে গেলেও করতে হবে, আবৃত্তি করতে গেলেও করতে হবে। বরং আমি তো বলবো যারা এই ফিল্ডে কাজ করতে আসতে চান বা চাও, তাদের অবশ্যই আবৃত্তি চর্চা করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। এমন একজন আর্টিস্ট তুমি দেখাও, এমন একজন অভিনেতা, এমন একজন ভয়েস ওভার আর্টিস্ট তুমি দেখাও যিনি কবিতা পড়েন না, যিনি আবৃত্তি চর্চা করেন না, যিনি নিউজ পেপার রিড করেন না লাউড। হ্যাঁ, তো এইগুলো বেসিক প্র্যাকটিস, এগুলো করতেই হবে। যেহেতু তুমি গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করছো, বা প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে শরীর স্বাস্থ্য সৌন্দর্যটা ম্যাটার করে। শরীর স্বাস্থ্য সৌন্দর্যটা শুধুমাত্র মহিলাদের ক্ষেত্রে এমনটা নয়, পুরুষ মহিলা উভয় ক্ষেত্রেই প্রযোজ্য। আমি এখন তোমার কাছে প্রশ্ন রাখবো যে তুমি তোমার নিজের শরীর স্বাস্থ্য সৌন্দর্যটাকে কিভাবে টেক কেয়ার করছো বা কিভাবে এটার চর্চা করছো? ওয়াও, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ। আমাকে মালবিকা কিন্তু সুন্দর বলে দিল প্রশ্নের মধ্যে দিয়ে। আসলে মানে ও নিজে খুব সুন্দর। এই প্রশ্নটা তো আমার তোমাকে করা উচিত, কারণ তোমার নিজের গ্ল্যামার ওয়ার্ল্ডের সাথে এত ডিরেক্ট কানেকশন, এবং তোমার হাত দিয়ে সবাই রেডি হয় যারা মানুষকে সুন্দর করে। মালবিকা নিজেও একজন কসমেটোলজিস্ট, আপনারা নিশ্চয়ই জানেন, এবং মালবিকা মানে মানুষ তৈরি করে, ওর অনেক স্টুডেন্ট রয়েছে এবং ও তাদেরকে তৈরি করে, তারা প্রফেশনালি সাকসেসফুলি কাজ করছে, যারা বিভিন্ন স্যালনে এবং বিউটি পার্লারে কাজ করছে।
এটা সত্যি যে আমার মনে হয় কি জানো তো, আমার মনে হয় তুমিও আমার সাথে একমত হবে যে সুন্দর থাকার জন্য মনটাকে সুন্দর রাখাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট, যেটার একটা প্র্যাকটিস আমি আমার স্কুলেও করাই। সেটা হচ্ছে যে আমি একটু ফেক করতে হয় প্রথম আমাদের জীবন মানে সবসময় গুড মেমোরিজ থাকবে, সবসময় ভালো হচ্ছে, এক্সাইটমেন্ট, ভালো কিছু হয়ে যাচ্ছে, হবে না। লাইফে 100 ভাগের মধ্যে 99.9999 ভাগ খারাপই আসবে, স্ট্রাগলই আসবে, বাধাই আসবে। কিন্তু সেক্ষেত্রে তোমাকে আনন্দটা ফেক করতে হবে, অ্যাজ ইফ আমরা যদি বলি ইয়েস আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি, অ্যাকচুয়ালি তুমি এটা ফেক করতে করতে আনন্দিত হয়ে যাবে। এই বিষয়টা আমি শিখেছি যখন আমি কাজ করতে গেছি। ওই যে বলছিলাম স্টুডিওতে একটা মাইক, হ্যাঁ, এবং সংলাপ স্ক্রিপ্ট, সেটা দেখে দেখে বলছে আমি যদি ওইটা করে আফ্রিকার জঙ্গলে চলে যেতে পারি, তাহলে আমার যখন মন খারাপ আমি কেন কেঁদে ভাসাবো? সব থেকে প্রথম কথা, আমি যদি মন খারাপ করি, কান্নাকাটি করি, তাহলে আমার 2টো রিঙ্কেল বাড়বে, 4টে চুল ঝরে যাবে, কেন অযথা সেটা করতে যাবো? আমি দেখেছি মালবিকা, অনেকেই না বলে যে আচ্ছা এই বয়সে এটা হতে পারে, ওই বয়সে ওটা হতে পারে। অ্যাকচুয়ালি এজটা হচ্ছে একটা নাম্বার, এবং এজটাকে গ্রেসফুলি তুমি বাড়তে দাও, সেটা তোমার কন্ট্রোলে নেই। বরং আমরা সেই কাজটা করতে পারি যেটা আমাদের মন, শরীর এবং স্বাস্থ্যকে ভালো রাখতে পারে। কিভাবে ভালো থাকতে পারি আমরা, সেটা তো মালবিকা জানে, কিন্তু আমি পার্সোনালি এটাই থাকি যে আমি ম্যাক্সিমাম টাইম ফেক করি যে আমি খুব ভালো আছি, আমি খুব আনন্দে আছি, ইয়েস আই এম ভেরি হ্যাপি, আই এম দ্য উইনার, আই এম দ্য বিগ স্টার। মানে আমার যা যা ইচ্ছে করে সব আমি লিখে ফেলি, আমার কান্না পেলে কেঁদে ফেলি। আমি ইচ্ছে না হলেও মন খারাপ থাক, শরীর খারাপ থাক, হোয়াট এভার ইট ইজ, আমি জিমে যাই, এক্সারসাইজ করি। এক্সারসাইজ মানে স্ট্রেচিং করি, মোবিলিটি করি, আমি পাওয়ার ট্রেনিং করি, স্ট্রেংথ ট্রেনিং করি। আমার ভালো লাগে ট্রেনিং করতে, কিন্তু যখন করি সেই মুহূর্তে ভালো লাগে না। এবং আমি প্রচুর প্রতিষ্ঠিত মানুষের স্পিচ শুনি, তারা বলছেন কারোর নাকি ট্রেনিং করতে ভালো লাগে না, কিন্তু তারা যান। আর এটাই বেনিফিট, যখন তুমি ট্রেনিং করে ফিরবে তখন কিন্তু তোমার খুব ভালো ফিল হবে। ওই যে গুড হরমোনটা যার জন্য সেটা ভালো লাগে, এন্ডোরফিন। এবং সেই জন্য আমার মনে হয় এক্সারসাইজ করাটা ভীষণ ভীষণ ভাবে ইম্পর্টেন্ট। এক্সারসাইজ করে না, এক্সারসাইজ করলে কি হবে, আমাদের স্কিনটা ভালো থাকবে, সর্বোপরি মনটা ভালো থাকবে। আচ্ছা, তুমি তো আমাকে এত প্রশ্ন করছো, আমি তোমাকে একটা প্রশ্ন করি যে মানুষ কখন ভীষণ অ্যাট্রাকটিভ হয়? এই যে তুমি এত অ্যাট্রাকটিভ, মালবিকাকে এত অ্যাট্রাকটিভ কেন লাগছে? কারণ ও এত সুন্দর। সব থেকে বড় পয়েন্টটা হচ্ছে ভীষণ হাসছে, ভীষণ স্বাভাবিকভাবে কথা বলছে। মানুষ তখনই স্বাভাবিকভাবে কথা বলে যখন সে ভালো করে এক্সারসাইজ করে, তার মন এবং শরীর খুব সুন্দরভাবে কাজ করছে। একদমই। আর স্কিনের যত্ন, যেটা আমি একদমই করি না। প্রপার খাওয়া দাওয়া করতে হয়, প্রচুর জল খেতে হয়, যেটা আমি খাই না। জাঙ্ক বাদ দিতে হয়, যেটা আমি খাই। আর বাদ বাকি কি কি করতে হয় সেটা আমি জানি না, সেটা ইটস আপ টু ইউ, মালবিকা জানে, শি ইজ দ্য এক্সপার্ট। আমাদের চ্যানেলে তো সবসময় বলা হয়ে থাকে শরীর স্বাস্থ্য সৌন্দর্য নিয়েই আমাদের চ্যানেল, রাইট। আর আমি সবসময় একটা কথাই বলি সুস্মিতা, যে আমাদের সঠিক ডায়েট, সঠিক এক্সারসাইজ, এগুলো যদি করি তাহলে আমাদের এক্সট্রা কিছু করতে লাগে না, ওগুলোতেই আমাদের স্কিনটা গ্লো করে। আচ্ছা, তুমি একটা সত্যি কথা বলো যে তোমার স্কিনটা কিসের জন্য গ্লো করছে? হোয়াট ইজ দ্য সিক্রেট? সেই সিক্রেটটা জানতে গেলে ফলো করতে হবে মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস। মেইনস্ট্রিম লাইফ এসেনশিয়ালস এ সব কিছু বলা আছে। আচ্ছা, এখন আমাদের যে দেখতে পাচ্ছি যে আমাদের আগে তো ছিল টেলিভিশন, রেডিও, এখন নতুন একটা মাধ্যম তৈরি হয়েছে, সেটা হচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়া। আচ্ছা, আজ জানা যাচ্ছে যে ম্যাক্সিমাম মানুষজন 4 ঘন্টা বলছে গড়, কিন্তু আমার মনে হয় 4 ঘন্টা থেকেও অনেকটা বেশি সময় এই সোশ্যাল মিডিয়ায় থাকা হয় প্রত্যেকটি মানুষের। সুস্মিতা, তোমার কি মনে হয় যে এই সোশ্যাল মিডিয়াটা কতটা ভালো নাকি খারাপ? তোমার ওপিনিয়নটা কি? এই বিষয়টা পুরোটাই আপেক্ষিক এবং সবটাই নির্ভর করছে নিজের ওপর। সব থেকে প্রথম কথা, যে সোশ্যাল মিডিয়া আমরা দেখবো, কিন্তু কতক্ষণ দেখবো সেই কন্ট্রোলটা নিজের হাতে রাখা উচিত। অতিরিক্ত সময় যদি আমরা সোশ্যাল মিডিয়া দেখি, আর সব থেকে বড় যেটা খারাপ দিক আমার মনে হয় যে, যেমন ধরো একটা ভালো দিক আগে বলে দিই, যেমন ধরো মেইনস্ট্রিম ল এসেনশিয়ালস,
তাকে তো আমরা পেয়েছি সোশ্যাল মিডিয়াতে। এবার আমরা পেজটা ফলো করে রাখি, আমরা শেয়ার করে রাখি, সাবস্ক্রাইব করে রাখি। এবার আমরা একটা টাইমে দিনে সেটা অন করে দেখে নিলাম যে এখানে কি কি অ্যাডভাইস দেওয়া হচ্ছে, সেটা আমি ফলো করলাম, তাহলে আমার লাইফে উন্নতি হলো। কিন্তু শুধু ওই একটা পেজ দেখবার জন্য তারপর আমি স্ক্রোল করে গেলাম, তাতে যেটা হয়, আমি আমার স্কুলেও দেখেছি যে বাচ্চাটা পড়াশুনো করছে, বাড়িতে পড়ে এসেছে, কিন্তু সে যখন না দেখে কোনো একটা কবিতা বলছে বা কোনো একটা পিস বলছে, সে বলতে পারছে না, কারণ তার মনে রাখার ক্ষমতা কমে যাচ্ছে। তার পাশাপাশি সোশ্যাল মিডিয়া বা ফোন বেশিক্ষণ ধরে তোমার চোখের সামনে রাখা আস্তে আস্তে না, আমি মানুষকে অনেক এনার্জি কমে যেতে দেখেছি, অনেক ঘুম পেয়ে যায়, খিটখিটে হয়ে যায়, মানুষ ভীষণ একাকিত্বতে ভুগছে। আমার এরকম অজস্র স্টুডেন্টস রয়েছে যাদেরকে আমি অনলাইনে মেডিটেশনের ক্লাস করাই, যাদেরকে আমি এমন কিছু ক্লাস করাই, মানে চোখ বন্ধ করে কিছু ট্রান্স করাই, যাতে তারা ভেতরে শান্তি ফিল করে। মানে তাদেরকে চোখ বন্ধ করে ভিজুয়ালাইজ করাতে হয় যে মনে করো যে তোমার চারপাশে সবুজ মাঠ রয়েছে, কেন মনে করতে হবে কেন? আমরা তো ছোট, এক্স্যাক্টলি, সেটা আমরা যাচ্ছি না। মানুষ যখন রেস্টুরেন্টে যাচ্ছে বা বাড়িতে থাকছে, ছুটির দিন, অফিসে, সমস্ত জায়গায় একটা মোবাইল নিয়ে বসে আছে, কিন্তু একজন আরেকজনের সাথে যে কথা বলবে, ভাই বোন, বন্ধু বান্ধব, প্রেমিক প্রেমিকা, মা বাবা, সমস্ত সম্পর্ক হারিয়ে যাচ্ছে। সেই মোবাইলের মধ্যে, ইউটিউবের মধ্যে যতক্ষণ থাকছে ততক্ষণ ভাবছে আমি রাজা, আমি শ্রেষ্ঠ। তারপর যেই বন্ধ হচ্ছে, সমস্ত জায়গা থেকে সে অফ হয়ে যাচ্ছে, সে একাকিত্বতে ভুগছে। একদম। সুতরাং আমার মনে হয় এটা খুব খারাপ দিক, এর উপর একটা কন্ট্রোল আনা উচিত। চোখের প্রবলেম হচ্ছে, ব্রেনের প্রবলেম হচ্ছে, একদমই তাই। এবং তার রাইট, তুমি একটা খুব ভালো দিক বললে, যখন কোভিড এর সময় ছিল তখন আমি প্রচুর অনলাইন ক্লাসেস করেছি, প্রচুর, এবং সেইখান থেকে আমার ফিনান্সিয়ালি বেনিফিট প্রচুর হয়েছে। যখন কোভিড ছিল না তার থেকেও বেশি হয়েছে। কিন্তু যেটা সমস্যা হয়েছে, আমাকে তার কিছুদিনের মধ্যেই ডক্টরের কাছে যেতে হয়েছে, কারণ আমার চোখ লাল হয়ে যাচ্ছিল, আমার মাথা যন্ত্রণা করছিল। তো তখন অলরেডি আমাদের বিভিন্ন সেক্টর অন হয়ে গেছে, কাজ শুরু হয়ে গেছে। তো ডক্টর আমাকে বললেন যে কোনো একটা দিক তোমাকে বাঁচতে হবে, কিছু কিছু ক্লাস তোমাকে কাটল করতে হবে, না হলে কিন্তু এই সমস্যাগুলো আসতে থাকবে এবং তোমার হেলথ আস্তে আস্তে ডিটোরিয়েট করতে থাকবে। তো আমি বলবো সবকিছুরই ভালো দিক আছে, খারাপ দিক আছে, কিন্তু সবটাই কন্ট্রোলে রাখা উচিত, আর নিজের ভাবা উচিত যে আমি কতক্ষণ দেখবো। একদমই তাই। এখন না আমরা অনেক কিছু দেখতে পাচ্ছি সুস্মিতা, দেখবে যে ভালোবাসা বলো বা প্রেম বলো, কেমন যেন মানে জামা কাপড় বদলের মতন হচ্ছে আজকে, পুজোর মতন আর কি, নতুন 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 নতুন। এটা কেন হচ্ছে? আর একটা জিনিস সুস্মিতা আমি দেখছি যে মেয়েরা 3 বছর থেকে ধরো 70 বছর পর্যন্ত, যখন থেকে তারা জন্মাচ্ছে, মেয়ে বলে একটা তাকে বস্তু বলে মনে করা হচ্ছে, তারা নানা রকম সমস্যার সম্মুখীন হচ্ছে। সেই জন্য দেখবে মেয়েদের একটা বলে নাকি সিক্স সেন্স বেশি কাজ করে, কারণ যেটা ছেলেরা বুঝতে পারে না মেয়েরা কিন্তু বুঝে যায়, কারণ তার ছোট থেকে সেই ভাবটা পেয়ে আসছে। তো তোমার মানে তুমি কি বলবে এই যে চারিদিকে এত অস্থিরতা, তার পেছনে তুমি কি মনে করো, কারণটা কি? অ্যাকচুয়ালি মালবিকা, আমার মনে হয় কোনো একটা কারণ তো ওভাবে এক্সাক্ট করে বলা যায় না। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা প্রত্যেক দিন খবরের কাগজে, টেলিভিশনে, নিউজে অনেক কিছুই দেখতে পাচ্ছি। আমরা কতটা এই মুহূর্তে সুরক্ষিত সেটা একটা তো প্রশ্ন রয়েছে, কিন্তু তার পাশাপাশি আমরা কি সব ক্ষেত্রে নিজেরাও ঠিকঠাক স্টেপ নিচ্ছি সেটাও একটা প্রশ্ন। কারণ সব ক্ষেত্রেই যে পুরুষদের দিকে অভিযোগের আঙুল তুলে দেওয়া হচ্ছে তেমনটা নয়, এমন অনেক জায়গা, এমন অনেক এক্সাম্পল রয়েছে। হ্যাঁ, মেয়েদের গুলো বেশি বেশি করে উঠে আসছে, কিন্তু ছেলেদের ক্ষেত্রেও কিন্তু এরকম অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেগুলো হয়তো সবকটা আমাদের চোখের সামনে আসছে না। তুমি অনেকগুলো ভালো ভালো প্রশ্ন করলে, এবং যেগুলো খুবই এখনের সময়ে খুবই যথার্থ। কিন্তু এই যে তুমি সম্পর্কের কথা বললে, সত্যি জামা কাপড় বদলের মতো সম্পর্কও বদলে যাচ্ছে। যে কিভাবে এক্স্যাক্টলি যে সম্পর্কগুলো ধরো আজকে শুরু হলো,
1 বছর 1 মাস থাকলো, বা কোনো একটা, আমরা যদি এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি দেখি, একটা সিরিয়াল হচ্ছে, সম্পর্ক তৈরি হলো, সিরিয়াল শেষ হলো, আবার একটা নতুন সম্পর্ক তৈরি হলো। ইভেন বিয়ে ঠিক হয়ে গেছে, কেনাকাটা হয়ে গেছে, বিয়ে হলো না, আর একটা নতুন সম্পর্ক তৈরি হলো, বিয়ে হয়ে গেল। আমি তো বিশারদ নই, কিন্তু কোথাও প্রতিটা মানুষেরই একটা সাইকোলজিক্যাল ফিল্ড থাকে, এবং একজন অভিনেতার তো থাকেই থাকে, সে লজিক্যালি ভীষণ স্ট্রং হয় সাধারণত। তো সেক্ষেত্রে আমি বলতে পারি বোধহয় সম্পর্কটা কোনোদিন তৈরিই হয়নি। তুমি ভাবো না যে কোনো একটা সম্পর্ক তৈরি হবে, তার সাথে যে শুধুমাত্র গুড মেমোরিজ থাকবে, তো তার সাথে মতের অমিল হবে না, এমনটা হতে পারে না। না, অবশ্যই সম্পর্ক সেটাই যেখানে অনেক মিসআন্ডারস্ট্যান্ডিং হবে, কিন্তু তারপরেও এটাই দেখার যে তারা যেমন দারুণ করে ঝগড়া করবে, কত তাড়াতাড়ি দারুণ ভাবে তারা সেই ঝগড়াটা মিটিয়েও নেবে রাত্রে ঘুমোতে যাওয়ার আগে। প্রত্যেকদিন ঝগড়া করো। একবার মা বাবাদের কথা ভাবো, আমি দেখেছি মা বাবা প্রত্যেকদিন ঝগড়া করে, প্রত্যেকদিন, কিন্তু সকালে ঘুম থেকে উঠে চা খেতে বসে, হ্যাঁ, সেই গল্পটা হবে, আবার ঝগড়া হবে বাজার নিয়ে, যে না না এটা আমি করতে পারবো না, ওটা হবে না, আবার হয়ে গেল, দুজন দুজনের কাজে চলে গেল, আবার দেখা হলো, আবার কথাবার্তা হলো। এরকম সম্পর্ক অ্যাকচুয়ালি সেটাই। কিন্তু তখন সেই সম্পর্কগুলো থাকতো, আর এখন সেই সম্পর্কগুলো থাকে না কেন? কি মানুষের কাছে অপশন বেশি চলে এসেছে? যে আজকে, আগে যেমন আমাদের মা বা ঠাকুমা, তাদের কাছে কোনো অপশন ছিল না, মানে কোনো মোবাইল ছিল না, কোনো বাইরের কোনো জগৎ ছিল না, সেই জন্য তারা হয়তো কম্প্রোমাইজ করে ছিল। কি বলো তুমি? আমি জাস্ট জিজ্ঞাসা করি। রাইট, তখনের কথা বলছি। এখনের খুব স্বাভাবিক একটা উদাহরণ দিই, অরিজিৎ সিং। উনি তো এত বড় মাপের একজন মানুষ হয়েও এত সাধারণ ভাবে তিনি লাইফটা লিড করে, এমন অসংখ্য আরো অনেক মানুষেরা রয়েছে। আমার ক্ষেত্রেও ঠিক তাই। আসলে সেই সম্পর্কের জোরটা উভয়ের হাতেই থাকে। আর মা বাবার হাতে অপশন ছিল না, ঠাকুমাদের হাতে অপশন ছিল না, ব্যাপারটা সেটা নয়। অপশন তখনের মতো তখন ছিল, এখনের মতো এখন আছে, এবং আগামী দিনেও থাকবে। আসলে মানুষ ভাবতে, সংযুক্ত হতে ভুলে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে। আমার যদি তোমাকে ভালো লাগছে, তোমার বাইরের সাজসজ্জাটা আমার ভালো লাগছে, কিন্তু ভেতরের মালবিকাকে আমার আরো বেশি ভালো লাগছে। তোমার গুণ, তোমার শিক্ষা, সেটা তো কোনোদিন বদলাবে না, সেটা দিনকে দিন বাড়তে থাকবে। সেই মুগ্ধতাটা কোথায় আটকাচ্ছে সেটা দেখার প্রয়োজন। যদি বাহ্যিক সৌন্দর্যে আটকে যায়, তাহলে সেটা চেঞ্জ হতে থাকবে। আসলে মানুষ নিজেকে খুঁজতে, নিজেকে ভালোবাসতে ভুলে গেছে। সোশ্যাল মিডিয়াতে থাকছে, ক্ষণিকের ভালোবাসা, ক্ষণিকের সময় কাটানোকে সে বেশি গুরুত্ব দিচ্ছে, যেটা হয়তো ক্ষণস্থায়ী এবং যেটা হয়তো সত্যি নয়, বাস্তবে হয়তো যার কোনো অস্তিত্বই নেই। মানে মনটার সঙ্গে মনটা ঠিক একসাথে হচ্ছে না, তাদের হচ্ছে না, হওয়াতে চাইছে না।